হামে শিশুর মৃত্যুর দায় ডক্টর ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন। বাদী কিশোরগঞ্জ ৫ আসনের এমপি মজিবুর রহমান ইকবাল। ৮ দিনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় শাস্তি দিতে সরকার এক চুলো নড়বে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে রয়েছে সব প্রস্তুতি। সচিবালয়ে বাজেট সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী অংশ নেবেন আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে। বিকেলে যোগ দেবেন সংসদ অধিবেশনে। বেতন বাড়ানো সহ ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট। ময়মনসিংহ কয়েক মেডিকেলে চিকিৎসা ব্যাহত, বিপাকে রোগীরা। বাজেটের ঋণ নির্ভরতা বাড়লে সুদ হার কমানোর সুযোগ সীমিত হবে বলছেন অর্থনীতিবিদরা। বেসরকারি বিনিয়োগ কমার আশঙ্কা। রাজধানীতে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা নেই নিবন্ধন, মানছে না নির্ধারিত রুট, সড়ক অচল হয়ে পড়ার শঙ্কা। এবং ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কমপক্ষে ৫ জনের প্রাণহানি, ধসে পড়েছে বহু ভবন, উপকূলে সুনামি সতর্কতা। আমন্ত্রণ, সংবাদ দুপুরে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে থাকছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। হামের টিকা কেনায় গাফিলতি ও শিশু মৃত্যুর দায়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত সোমবার এই বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচার প্রার্থনা করেছেন সংসদ সদস্য ইকবাল। তিনি বলেন, এত শিশু মৃত্যুর ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। হামের টিকা কেন যথাসময়ে কেনা হয়নি, কারা এর জন্য দায়ী তা খুঁজে বের করতে হবে। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। দর্শক, নিম্ন আদালতে রয়েছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রায়হান, হামি শিশুর মৃত্যুর অবহেলার দায় মামলার আবেদনের সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। জি অতসী, আসলে যে হামে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে যে সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলাটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন যে কিশোরগঞ্জ ৫ আসনের যে সংসদ রয়েছেন তিনি। আমি রয়েছি এখন নিম্ন আদালতে। এই কিছুক্ষণ আগে কিন্তু যে মামলাটি আদালত গ্রহণ করেছে বলে দাবি করে আমাদের কাছে জানিয়েছেন সংসদ সদস্য এবং তার আইনজীবী। মূলত এই মামলায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান এবং কি যে সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, তারপর প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, অধ্যাপক ডাক্তার আবু জাফর সহ এই যে ৫ জনের নাম কিন্তু উল্লেখ করেছেন। এই যে সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে মামলার বিষয়ে আমাদের কাছে যেটি জানিয়েছেন, তিনি বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে হামের টিকা কেনায় যে গাফিলতি রয়েছে, সেই গাফিলতি কিন্তু তারা প্রধান দায়ী করছে। সেই দায়ী করে এই মামলাটি তারা অন্তর্ভুক্ত করেছেন। আদালতের মাধ্যমে এই মামলার যে সুষ্ঠু তদন্ত করে আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু এই কিছুক্ষণ আগে সংসদ সদস্য কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচিত, উনি স্বতন্ত্র পদে নির্বাচিত হয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং কি তার আইনজীবী যেটি বলছেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন, সেটির সুষ্ঠু যে তদন্ত আছে, তদন্তের মাধ্যমে যাতে এটির বিচার করা হয়, সেই কথাটি কিন্তু তিনি বলেছেন। তিনি বলছেন যে সাবেক যে টিকাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সময় যে পর্যাপ্ত টিকা তারা সংগ্রহ করে নেই, সেক্ষেত্রে সরকারের অবহেলা এবং কি গাফিলতি ছিল, সেই কথাটি কিন্তু তিনি বলেছেন। তা নিরপেক্ষভাবে তদন্ত করার জন্যই মূলত আদালতে এই মামলাটি দায়ের করেছেন তারা এ বিষয়ে তিনি বলছেন যে এখন যে হামের আক্রান্ত সংখ্যা বারবার বাড়ছে, এটি মূলত ওই সময় সঠিক সময় যে নির্ধারিত টিকা সেটি সংগ্রহ না করার কারণেই সেটা বাড়ছে, সেই কথাটি কিন্তু আমাদেরকে এই যে সংসদ সদস্য তিনি জানিয়েছেন। তিনি যেটা বলেছেন, যাতে এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে আদালত তার সুষ্ঠু তদন্ত করে এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের যে গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়টা সুষ্ঠু তদন্ত করে যাতে বিচারের আওতায় আনা হবে, সেই কথাটি কিন্তু তিনি জানিয়েছেন। তোর নিম্ন আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অতসী।
রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিম্ন আদালত থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়হান। মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 9:30টায় সচিবালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের প্রথম এই বাজেট সংসদে আগামী 11 জুন বৃহস্পতিবার উপস্থাপন হবে। সাম্প্রতিক বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় 2026-27 অর্থ বছরের বাজেট বিএনপি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অন্যান্য নির্ধারিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল আইন শৃঙ্খলা ও জ্বালানি সংক্রান্ত আলাদা দুটি বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সবগুলো বৈঠকে উপস্থিত থাকবেন সরকার প্রধান। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সচিবালয়ে রয়েছেন সহকর্মী ফররুখ বাবু। প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাবু, সচিবালয়ে রয়েছেন আপনি, বাজেট সংক্রান্ত সভায় কি কি বিষয় আলোচনা হচ্ছে বলে জানতে পেরেছেন, আপনি জানাবেন। অতসী, আপনি জানেন যে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে যে সভাটি ইতিমধ্যে শেষ হয়েছে, সেই সভা শেষে এখন পর্যন্ত আসলে গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলেনি। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে অর্থমন্ত্রী বাজেটের এই সভাতে ছিলেন এবং তিনি ইতিমধ্যে সেখান থেকে চলে গিয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমানে একটি সভা চলছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এডিবি যে বাস্তবায়নের বিষয়টা রয়েছে, যেখানে সামাজিক সুরক্ষা খাত এবং চিকিৎসা এবং শিক্ষা খাত, এই তিনটি খাতকে সব থেকে গুরুত্ব দিয়ে যে এবারে যে বাজেট বিএনপি সরকার তাদের প্রথম যে বাজেট অধিবেশন তারা শুরু করতে যাচ্ছে, সেই বাজেটে আসলে তারা সেই বরাদ্দগুলোকে কিভাবে আসলে সঠিক বন্টন করতে পারে এবং সেই বরাদ্দের সঠিক ব্যবহার সকল বিষয় নিয়ে এবং সেই বিষয় নিয়ে আসলে সমন্বয় সবার কথাও রয়েছে এবং সেই সমন্বয় সবার মাধ্যমে তারা আসলে যে এই বরাদ্দটা কিভাবে আসলে কোথায় কোন খাতে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে তারা আছে যে চুলচেরা বিশ্লেষণ করছে। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে আসলে বিরোধী দলীয় সরকারের যে বিরোধী দলের রয়েছে, সেই বিরোধী দলের এমপিদের জন্য যে সকল বাজেট রয়েছে তাদের এলাকাতে, সেই বাজেট মনিটরিংয়ের জন্য ইতিমধ্যে আসলে যে সরকারের যে সংযুক্ত নারী আসনে যে এমপি রয়েছে তাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব অনুযায়ী তারা আসলে সকল বিষয় আসলে মনিটরিং করবে। সে সাথে আসলে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে একটি প্রধানমন্ত্রীর সাথে তার দপ্তরে একটি সভা চলছে। সেই সভাতেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন এবং দেশের সকল আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা এবং সকল বিষয় নিয়ে আসলে সেই বৈঠকে আলোচনা হচ্ছে বলে আমরা যেটা জানতে পেরেছি। এবং সেই বৈঠক শেষে আসলে আমরা যতটুকু জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে যিনি সংবাদ সম্মেলন করবেন এবং পরবর্তীতে আসলে আমরা যেটা জানি যে জ্বালানি সংক্রান্ত একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে ইতিমধ্যে দেশে জ্বালানির যে দাম বাড়ানো হয়েছে এবং সেই দাম বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রাখার জন্য বাড়ানো হয়েছে, সে সকল বিষয় নিয়ে আসলে প্রধানমন্ত্রী এর সাথে আবারও কথা চলছে যে যেহেতু সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের বিষয়ে জ্বালানির তেলের দাম বেড়ে গেলে সকল পণ্যের দাম বেড়ে যাওয়ার যে সমস্যাটা রয়েছে সে সকল বিষয় কীভাবে সমাধান করতে পারে এবং দাম সরণী পর্যায়ে নিয়ে আসা এবং তেলের সরবরাহ থেকে শুরু করে সকল বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে বৈঠকে আলোচনা সকল প্রস্তুতি রয়েছে এবং সেই বৈঠকটি আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 1টা নাগাদ হতে পারে। অতসী। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাবু। 6 দফা দাবি আদায় সারা দেশে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়। এ সময় বেতন কাঠামোতে বৈষম্য, ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন সমস্যা সমাধানে এই কর্মসূচি পালন করছেন তারা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের এই আন্দোলনে দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। তবে জরুরি বিভাগ, আইসিইউ, জরুরি চিকিৎসা দিতে বিশেষ টিম গঠন করা হয়েছে। আমরা যে 6 দফা দাবি নিয়ে আসছি সেটা দ্রুত পূরণ হয়ে যায়, যেন আমরাও আবার কর্মস্থলে ফিরে যেতে পারি। সবকিছু ঠিকঠাক মতো চলছিল, হঠাৎ করে একটা অন্যায্য যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেটার প্রতিবাদ জানানোর জন্য আমরা এটা করছি। মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। যুক্ত হচ্ছে রফিকুল, ইন্টার্ন চিকিৎসকরা কি বলছেন জানাবেন।
জানেন যে 6 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা সারা দেশের মতো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও তারা কর্মসূচি দিয়েছে। আর গতকাল থেকে তারা এই কর্মসূচিতে আছে। আমরা আজ সকাল 11টায় এসে যেমনটি দেখেছি যে এখানকার যারা চিকিৎসক রয়েছেন, ইন্টার্ন চিকিৎসক সহ বেসরকারি যারা চিকিৎসক রয়েছেন, তারা রংপুর মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ নিয়ে হাসপাতাল চত্বরে গিয়েছেন। সেখানে তারা বিক্ষোভ করেছেন, অবস্থান কর্মসূচি পালন করেছেন দাবি আদায়ের লক্ষ্যে। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটি তারা জানিয়েছিলেন। আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে চিকিৎসকদের এই আন্দোলনের কারণে সাধারণ যারা রোগী রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যিনি রয়েছেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, তিনি বলেছেন যে চিকিৎসক এবং ঢাকায় সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ তাদের অব্যাহত রয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে এমনকি তারা আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে অথচ আমি আপনাকে একটু তথ্য দিয়ে রেখি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরেও রংপুরে আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও শিক্ষার্থী এবং এই চিকিৎসক যারা রয়েছেন তারা এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সেই আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা যুক্ত করতে চাই এখানে যারা আন্দোলনরত চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে যে আপনারা কতদিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে চান, দাবি পূরণ না হলে আপনারা কী করবেন? আমরা এটা অনির্দিষ্টকালীন একটি সংকট দিয়েছি যে যদি আমাদের যতক্ষণ না আমাদের 6 দফা দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো। কিন্তু আমরা আজকে দুপুর 3টায় আমাদের মন্ত্রণালয়ে আমাদের 10 জনের একটা প্রতিনিধি যাওয়ার কথা আছে এবং সেখানে একটা বৈঠক হওয়ার কথা আছে। তো আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে যে আমরা যেহেতু ডাক্তার, আমাদের কাজ হচ্ছে রোগীদের সেবা করা, আমাদের আন্দোলন করা আমাদের কাজ। এই জন্য আমরা চাই আমরা যত দ্রুত সম্ভব আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। তো সরকারের প্রতি আহ্বান কথা হচ্ছে যে এই বৈঠকে যেন আমাদের 6 দফা দাবি মেনে নেওয়া হয় এবং যত দ্রুত সম্ভব আমাদের কর্মস্থলে ফিরিয়ে নেওয়া হয়। অথচ আপনি শুনছিলেন চিকিৎসকদের দাবির বিকেল 3টার দিকে থাকে একটি মিটিং আছে। এই মিটিংয়ে কি ফলাফল আসে তার উপরে নির্ভর করবে এই আন্দোলন চলবে কি চলবে না। অথচ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা ব্যর্থ হচ্ছে। লালমনিরহাট সীমান্তে গত একদিনে নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়নি, ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। অন্যদিকে নীলফামারীর সীমান্তের শূন্য রেখায় টানা 4 দিন অবস্থানের পর সোমবার ভোরে 10 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের ফেরত নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে এসব অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে 2 দিন আটকে থাকার পর 11 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে কয়েক দফা পুশিরের চেষ্টা হলেও বিজেপির অবস্থানের কারণে তা সফল হয়নি। এ নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। আমরা যুক্ত হচ্ছি। তিতাস, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কুষ্টিয়া সীমান্তের আজকে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং টহল আসলে কতটা জোরদার সেখানে জানাবেন? অতসী, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের আজকের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং সীমান্তের 14টি বিওপির যে সদস্য রয়েছে, অর্থাৎ বিজিবির যে সদস্য রয়েছে, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং রাত দিন সমানভাবে তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু পালন করছেন। আমরা রয়েছি একেবারেই সীমান্ত, অর্থাৎ শূন্য লাইনে। এখানে আমি একটু আপনাদের দেখাচ্ছি, এখানে বিজিবি সদস্যদের পাশাপাশি কিন্তু স্থানীয় সদস্যরাও কিন্তু সীমান্তে রয়েছে। তারা কোনোভাবেই কোনো ধরনের এই পুশিন বিএসএফ এর সেটি মেনে নেবেন এবং সেটিকে রোধ করার জন্য কিন্তু সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। আমি এ বিষয়ে বিজেপির সাথে কথা বলছি। বিজেপি যেটি বলছে যে তারা তাদের 14টি যে বিওপির সদস্য রয়েছে তাদের সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা সীমান্তে টহল জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনোভাবেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর যে অবৈধ পুশিন সেটা কিন্তু করতে দেবে না তারা। এদিকে এই
বিজিবির পাশাপাশি কিন্তু সাধারণ যারা স্থানীয় জনগণ সীমান্তবর্তী রয়েছে তারাও কিন্তু বিজিবিকে সহযোগিতা করছে। তারাও এখানে সর্বদাই সীমান্ত পহরা দিচ্ছেন এবং তারাও বিএসএফ এর যে অবৈধ যে পুশিন সেটি ঠেকাতে কিন্তু কাজ করছেন। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা যেটি বলছে যে আসলে তারা তাদের রক্ত দেবে, জীবন দেবে, তারপরেও কিন্তু তারা কোনোভাবেই এই সীমান্তে দিয়ে একটি পুশিন বা অবৈধ মানুষ অনুপ্রবেশ করতে দেবে না, এমনটি আমাদের জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যরা কিন্তু এখন পর্যন্ত সীমান্তে টহল অব্যাহত রেখেছে এবং এটা শুধু দিন নাই, দিন রাত 24 ঘন্টায় কিন্তু বিজিবির যারা সদস্য রয়েছে তারা কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন রোধে কিন্তু কাজ করে যাচ্ছে। এই ছিল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। অতসী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তিতাস। দর্শক, একই বিষয়ে জানতে আমরা চলে যাব এবার চাঁপাইনবাবগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী ফারুক। আপনার কাছে আসলে একই বিষয়ে জানতে চাচ্ছি যে সেখানে আসলে সবশেষ পরিস্থিতি কি এবং টহল আসলে কতটা জোরদার সীমান্তে জানাবেন। দর্শক, দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, তবে পরবর্তীতে আমরা আমাদের সহকর্মীর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। সীমান্ত হত্যা ও পুশিন সহ 7টি অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনার লক্ষ্যে আজ থেকে ভারতের নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 57তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। 4 দিন ব্যাপী এই সম্মেলন চলবে 11 জুন পর্যন্ত। ডিজি পর্যায়ের এবারের সীমান্ত সম্মেলনে বিজিবির মূল এজেন্ডায় থাকবে সীমান্ত হত্যা ও পুশিন। এ ব্যাপারে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্য তুলে ধরে কড়া প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি বিএসএফ কর্তৃক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হবে। সম্মেলনে বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 15 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন কেন্দ্র সংস্থার প্রতিনিধিরা। রাজধানীর আদ্দিন হাসপাতালের 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য 2 দিনের সময় দেওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার সচিবালয়ে ডেঙ্গু মোকাবেলায় স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় 6 নবজাতকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী শোকজ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা চেয়ে 2 দিনের সময় দেওয়া হয়েছে। সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে জবাব পাওয়ার পর তদন্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রচলিত আইন ও বিধি মেনেই সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সরকার তার অবস্থানে অনড় রয়েছে। যেই রাত্রে রোগীটা মারা গেছিল ওই একই রাত্রে উনি 500 ভায়াল রাতের অন্ধকারে আমাদের মহাখালী কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। তার পরবর্তীতে চেইন ওয়াইজ এভরিডে উনি আমাদেরকে অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা দিয়ে গেছেন, যেই কারণে আজকে পর্যন্ত আমাদের কোনো অভাব নেই ইনশাল্লাহ। এর আগে সচিবালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুদান হিসেবে 1 লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড স্যালাইন হস্তান্তর করে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে কেন্দ্রীয় ঔষধ কোষাগারে প্রায় 1 লাখ আইভি স্যালাইন রয়েছে। এছাড়া দেশে বিভিন্ন উপজেলা পর্যায়ে আরও 20 থেকে 25 হাজার স্যালাইন সংরক্ষিত আছে। তিনি অভিযোগ করে বলেন, গত 17 বছরে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় ভেন্টিলেটর, আধুনিক যন্ত্রপাতি, ভ্যাকসিন, এমনকি পর্যাপ্ত সিরিজও রেখে যাওয়া হয়নি। ফলে বেসরকারি খাতে উদ্যোক্তাদের সহযোগিতায় সরকারকে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করতে হয়েছে। বিগত 17টা বছর সরকারগুলি কোনো ভেন্টিলেটর দিয়ে যায় নাই, কোনো মেশিন দিয়ে যায় নাই, কোনো ভ্যাকসিন দিয়ে যায়।
বাংলাদেশ বর্তমানে বিশ্বের 140টি দেশে ওষুধ রপ্তানি করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হলে আন্তর্জাতিক বাজারে দেশের ওষুধ শিল্পের পরিসর আরও বিস্তৃত হবে। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। সমাজের র্যালি। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণের ধাপ। এর আগে 10 মে প্রসিকিউশনের আনা 3টি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে 28 জনের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন গ্রেপ্তার 4 আসামি। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। আসন্ন বাজেটে বাড়ছে ঋণ নির্ভরতা। ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে সুদের হার কমানোর সুযোগ সীমিত হবে, কমতে পারে বেসরকারি বিনিয়োগও। অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বিদেশি ঋণ পাওয়া হয়ে উঠতে পারে আরও কঠিন। তাই শুধু ঋণ নয়, রাজস্ব আহরণ বাড়ানো, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যয় ব্যবস্থাপনায় কঠোরতার উপর জোর দিচ্ছেন তারা। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। খেলাপি ঋণ, রাজস্ব ঘাটতি আর ঋণ নির্ভর বাজেট দেশের অর্থনীতিতে যেন এক চিরচেনা চিত্র। এরই মধ্যে আসছে আগামী অর্থ বছরের বাজেট। নতুন সরকারের প্রথম বাজেটের লক্ষ্য উন্নয়ন ব্যয় ধরে রাখা, তবে বাড়ছে ঋণ নির্ভরতার চাপ। এক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর শর্ত সুপারিশও থাকছে আলোচনায়। যদি ধরে নেই যে টাকা ছাপিয়ে আমি অর্থায়ন করতে পারবো না, বা রিজার্ভে যে ডলারগুলো আছে সেটা খরচ করে আমি বাজেট ঘাটতি অর্থায়ন করব না, তাহলে বিদেশি ঋণ কত আসতে পারে? এই বছরের টার্গেটে যেটা মানে অর্থ বছর 26-এর 80-85 হাজার কোটির মতো নেট ফাইন্যান্সিং টার্গেট ছিল। তাও এখানে কিছু বিশ্বব্যাংক থেকে, এডিবি থেকে অর্থ ছাড় পাওয়া গেছে বাজেট সাপোর্ট হিসাবে। IMF এর কিস্তি ছাড় হয়েছে। আগামীতে এগুলো হবে কি হবে না এই নিয়ে প্রচুর অনিশ্চয়তা আছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রায় 2,35,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,19,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের, যা জিডিপির 3.4%। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হতে পারে। এতে সুদের হার কমানোর সুযোগও সীমিত হয়ে পড়বে। আবার বৈশ্বিক বাস্তবতায় বিদেশি ঋণ পাওয়াও কঠিন হয়ে উঠছে। ব্যক্তি খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে যে সুদের হার কমানোর কথা বলা হচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংক যতই চেষ্টা করুক না কেন, সরকার যদি মোটা অঙ্কের ঋণ আভ্যন্তরীণ বাজার থেকে নিতে থাকে, তাহলে তো ওই সুদের হার কমানো কারো পক্ষেই সম্ভব হবে না। আসন্ন বাজেটে শুধু ঋণের পরিমাণ বাড়ানো নয়, বরং রাজস্ব আহরণ বাড়ানো, খেলাপি ঋণ কমানো এবং ব্যয় ব্যবস্থাপনায় কঠোরতার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। করতে হয় এবং আমাদের ঘাটতি একটা থাকে বাজেটে, কিন্তু সেইটাকে একটা সীমানার মধ্যে আমার কিন্তু রাখতে হবে। না হলে এই ঋণ নির্ভরতা পরবর্তীতে ঋণ পরিষেবার ঝুঁকি সৃষ্টি করে। এবং আমরা অনেক দেশের ক্ষেত্রেই দেখেছি যে এই যে মধ্যমায়ের ফাঁদ বলা হয় যেটা, সে মধ্যমায়ের ফাঁদটা কিন্তু হলো ঋণ ফাঁদের সমার্থক। সেই সঙ্গে ধীরে ধীরে ঋণ নির্ভর বাজেটের চক্র থেকে বের হয়ে টেকসই অর্থনীতি গড়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। মেধা, ঐতিহ্য আর উদ্ভাবনের মেলবন্ধনে এবার এক নতুন দিগন্তে পা রাখছে দেশের অর্থনীতি। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে প্রথমবারের মতো বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি। বাজেটে এই খাতের জন্য 100 থেকে 150 কোটি টাকার বিশেষ তহবিল গঠনেরও পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। মাকতুরা মিতের রিপোর্ট। যুগ
যুগ ধরে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি টিকিয়ে রেখেছে দেশের প্রান্তিক কারুশিল্পী, কামার, কুমোর ও তাঁতিরা। আধুনিক যুগে মেধা আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন তরুণ ডিজিটাল উদ্যোক্তারা। তবে দীর্ঘদিন ধরে এই বৃহৎ জনগোষ্ঠী রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনার মূলধারার বাইরেই রয়ে গেছে। এবার বদলাতে যাচ্ছে সেই চিত্র। নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতি বহুমুখীকরণ এবং বৈদেশিক মুদ্রায়ের নতুন উৎস খুঁজতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও এখন নজর দিচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির দিকে। জাতিসংঘ বলছে বর্তমানে বৈশ্বিক সৃজনশীল অর্থনীতির আকার $2 ট্রিলিয়ন বেশি। বিশ্বের প্রায় 5 কোটি মানুষের কর্মসংস্থান সরাসরি এ খাতের সঙ্গে যুক্ত। আসন্ন জাতীয় বাজেটে সৃষ্টিশীল জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে বিশেষ ফ্রেমওয়ার্ক তৈরি করছে সরকার। 2026-27 অর্থ বছরে এই খাতের জন্য 100 থেকে 150 কোটি টাকার বিশেষ তহবিল গঠনেরও পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। সৃজনশীল অর্থনীতির ধারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এখন থেকে চেষ্টা করলে হয়তো কয়েক বছরের মধ্যে এটাকে আমরা একটা শক্তিশালী জায়গায় নিতে পারবো এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাকে, এই ক্রিয়েটিভ ইকোনমিকে আমরা এক্সপোর্টের গ্লোবাল মার্কেটে কিভাবে আরও বড়ভাবে কাজে লাগাতে পারি। তাহলে হয়তো ক্রিয়েটিভ ইকোনমির একটা বড় সাপোর্ট আমাদের বাংলাদেশ ইকোনমি মধ্যম মেয়াদে পেতে পারে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ক্রিয়েটিভ ইকোনমি একটি বড় গেম চেঞ্জার হবে, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশার অসংখ্য অবৈধ কারখানা। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা এসব কারখানা থেকে প্রতিদিনই ঢাকার সড়কে নামছে শত শত অটোরিকশা। এগুলো নেই কোনো নিবন্ধন, চালকের নেই প্রশিক্ষণ, মানছে না নির্ধারিত রুটও। যানজট বিশৃঙ্খলার পাশাপাশি এরা জড়িয়ে পড়ছে চুরি ছিনতাইয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই মূল সড়ক থেকে সরিয়ে না নিলে ভবিষ্যতে রাজধানীর সড়ক ব্যবস্থা অচল হয়ে পড়বে। অটো রিকশা নিয়ে ঝর্ণা রায়ের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন ইশাত সোহেল। একদিকে নিয়ম মেনে চলছে বাস, অন্যদিকে উল্টো পথ ধরে ছুটে আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর প্রায় সব ব্যস্ত সড়কে এটি এখন নিত্যদিনের চিত্র। এই বিশৃঙ্খলা আর যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। আইন কেন বোঝে না, ফট করে ঢুকায় দেয়, একটা গাড়িতে টান দিব, চাপ দিব, এটা তো বোঝে না ওরা, লাগাই দিয়ে পরে পাবলিকের ক্ষতি হয়। বামে থেকে ডাইনে নিয়ে নেয়, আমাদের বের করে বয়ে পড়তে হয়, সামনে পরে হুমুরে পরে কি করে না করে ওরা। নিবন্ধনহীন এসব অটোরিকশা শুধু যানজটই বাড়াচ্ছে না, প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনাও। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 2025 সালে সড়ক দুর্ঘটনায় যত নিহতের ঘটনা ঘটেছে তার মধ্যে এই ব্যাটারি চালিত যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1376 জন। ঢাকার পঙ্গু হাসপাতালের একটা হাসপাতালকেও আমরা বিশ্লেষণ করি, যেটা দেখতে পাই 2024 সাল পর্যন্ত মোটরসাইকেলের দুর্ঘটনা ছিল লাগামহীন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অটোরিকশার দুর্ঘটনা লাগামহীন, অর্থাৎ মোটরসাইকেলের দুর্ঘটনাকেও ছাড়িয়ে যাচ্ছে অটোরিকশার দুর্ঘটনা। সুতরাং এই ছোট যানবাহনগুলোকে অনুৎসাহিত করে, নিরুৎসাহিত করে আমাদেরকে সুশৃঙ্খল একটা গণপরিবহনের দিকে এগুতে হবে। রাজধানীতে ঠিক কতগুলো ব্যাটারি চালিত অটোরিকশা চলছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 70 লাখের মতো ব্যাটারি চালিত রিকশা রয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই চলছে 20 লাখ, যা প্রতিনিয়ত বাড়ছে। এখন প্রশ্ন হলো, এত রিকশা আসে কোথা থেকে? রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে মোহাম্মদপুর, বছিলা, কেরানীগঞ্জ, বেড়িবাঁধ, মিরপুর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য কারখানা। আগে তখন বাইরের গাড়ি পাওয়া যায় তো অরিজিনালি, এখন বাইরের পাওয়া যায় না, সমস্ত ওই দেশি মালই, কিন্তু ওটি ভালো না। তাই সবাই চায় দেখে শুনে অর্ডার দিয়ে বানাই নিতে। এটা আমরা সাধারণত 1 বছরের গ্যারান্টিও দিয়ে থাকি। এসব যানবাহন মেরামত ও ব্যবস্থাপনায়ও গড়ে উঠেছে অসংখ্য গ্যারেজ ও চার্জিং পয়েন্ট। বলা চলে অটোরিকশাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। এই পেশায় বাড়ছে শ্রমিকের সংখ্যাও। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এসব যানবাহন এখন সড়কে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অটোরিকশার যে যন্ত্রাংশ আমদানি হচ্ছে,
সেখানে একটা বড় নিয়ন্ত্রণ দরকার। প্রথমেই আপনি দেখেন যে যন্ত্রাংশগুলি ইতিমধ্যে আমাদের দেশে ঢুকে গেছে, এটা দিয়েও আরও কয়েক লক্ষ অটোরিকশা হয়তো বা তৈরি করা যাবে। সেই অটোরিকশাগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা আমার আগে আমদানির উপর একটা নিয়ন্ত্রণ আনতে হবে যে আর যেন কোনো যন্ত্রাংশ না ঢুকে। এটা সরকারের প্রথম একটা পদক্ষেপ হওয়া উচিত। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কা আবারও জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর ফলে আগের দিনের বড় ধরনের লোকসানের ধারা আরও সম্প্রসারিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 0.2% কমে প্রতি আউন্স 4,321.49 ডলারে নেমে আসে। এর আগে শুক্রবার দাম প্রায় 3% কমে 24 মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এদিকে বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও, তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে। এর আগে সবশেষ গত 6 জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুর দাম 5,482 টাকা কমানো হয়েছে।